অন্তর্বর্তী সরকারের বাজেট হতে পারে 7,90,000 কোটি টাকা, বাড়তে পারে ফ্রিজ, এসি, মোবাইল সেটের দাম, কমতে পারে চিনি, লবণ ও এলএনজির দর। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 2 আসামির মৃত্যুদণ্ড, 6 আসামির যাবজ্জীবন বহাল, রায় দ্রুত কার্যকরের আশা পরিবারের। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক বিকেলে, সংস্কার ইস্যুতে মতপার্থক্য কমাতে হবে আলোচনা। ঈদের মাত্র 4 দিন আগেও রাজধানীতে শেষ হয়নি সব হাটের ইজারা, পর্যাপ্ত পশু থাকলেও বৈরী আবহাওয়ায় নেই ক্রেতা, দামও বাড়তি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আজ দেশের 54তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। সরকার বলছে উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেট নেওয়া হচ্ছে। এছাড়া সম্ভাব্য বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সে বিষয়ে আরও বিস্তারিত জানবো সহকর্মী আজহার লিমনের কাছে। স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তাকে। লিমন, আপনাকে স্বাগত। শুরুতেই জানতে চাই কেমন হতে পারে এবারের বাজেট, এবং এর পাশাপাশি যে বাজেট নিয়ে যেটি সবার মধ্যেই আকাঙ্ক্ষা থাকে, পাশাপাশি আরও অনেক জানার ইচ্ছা থাকে, যেমন এবার বাজেটের আকার, রাজস্ব লক্ষ্য, ঘাটতি, সেই সব বিষয়গুলো কি মনে হচ্ছে, কি রকম হতে পারে এবার সব মিলে এবারের বাজেট? না, অর্থনীতির একটা সংকটময় মুহূর্তে কিন্তু এই বাজেটটা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পট পরিবর্তন হয়েছে এবং বলা হচ্ছে যে এখন বাংলাদেশের অর্থনীতি ইতিহাসের অন্যতম একটা সংকট কাল অতিক্রম করছে এবং প্রতিটি গণঅভ্যুত্থান, প্রতিটি বিপ্লবের পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে যে এই ধরনের পট পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু অর্থনীতির একটা টালমাটাল পরিস্থিতি যায়। তো সেই জায়গায় এবারের বাজেটটি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট, 54তম বাজেট এবং বিশেষ বাজেট সংস্কার একটা বড় আলোচনা হচ্ছে যে আসলে কি পরিবর্তন এই বাজেটে হয়, সেদিকে কিন্তু মানুষের একটা নজর আছে যে আসলে কি আছে এই বাজেটে। আমরা শুরুতে একটি বাজেটের সম্ভাব্য আকার নিয়ে কথা বলি উজ্জ্বল। সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এবারের বাজেটের যে বাজেটটি সেটা হলো 7,90,000 কোটি টাকার বাজেট, এবং যেটি প্রত্যেকবার দেখা যায় যে উজ্জ্বল যে বাজেট কিন্তু ক্রমাগত বাড়ে থাকে এবং সেটি কিন্তু প্রায় 10% করে বাড়ে। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে এবার 7,000 কোটি টাকা কম, মোট যে বাজেটের আকার সেখানে আমরা 7,000 কোটি টাকা কম দেখতে পাচ্ছি। এবং এই যে 10% যে বাজেটের একটা প্রবৃদ্ধি, এটি কিন্তু গেল বছর যেটি আওয়ামী লীগ আমলে আবুল হাসান মাহমুদ আলী উনার যে বাজেটটা ছিল ওই সময় কিন্তু একটু কম দেখা গেছে। ওই সময় প্রবৃদ্ধিটা ছিল 5%, অর্থাৎ তার আগের অর্থ বছরের থেকে কিন্তু 10% বাড়েনি, একটু করে বেড়েছে, এইভাবে আমরা দেখেছি। এবং এই যে হঠাৎ করে এই বাজেট কম ধরা হলো, এর আসলে ব্যাখ্যা কি, সেই ব্যাখ্যাটা নিশ্চয়ই অর্থ উপদেষ্টা দেবেন। উনি বিকাল 3টায়, জানেন যে জাতির উদ্দেশ্যে ওনার একটা ভাষণ রেকর্ড করা আছে, সেটি প্রচারিত হবে। তবে তার আগে উনি যে কথাবার্তাগুলো বলেছেন, উনি যেটি বলার চেষ্টা করেছেন যে এবারের বাজেটকে তারা বাস্তবসম্মত করতে চায়, কল্যাণমুখী করতে চায় এবং সমতা ভিত্তিক। আরেকটি কথা উনি বলেছে যে বাজেটের প্রবৃদ্ধিটা যাতে প্রকৃতপক্ষে একদম তৃণমূল পর্যন্ত মানুষ পায়, একটা সংখ্যা ভিত্তিক বড় বড় ফিগার দেখানো বাজেট যাতে না হয়, একটা বাস্তব ভিত্তিক যাতে বাজেট হয়, এই ব্যাপারটা কিন্তু উনি আলোচনা করেছেন। উজ্জ্বল, আপনাকে বা দর্শকদেরকে এখন আমরা একটু দেখাতে চাই যে বাজেটের সম্ভাব্য এডিপি অর্থাৎ বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা। জানেন যে এই নতুন যে অন্তর্বর্তী সরকার, এরা আসলে কতটুকু উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবে। হ্যাঁ, এর আগে একটা বড় বড় মানে এডিপি বা অনেকগুলো মেগা প্রজেক্ট বাংলাদেশে পরিচালিত হচ্ছিল। এছাড়া ধরেন যে এমনি স্বাভাবিকভাবে যেই উন্নয়নগুলো হয়ে থাকে, রুটিন যে উন্নয়ন, সেইগুলোও তো চালিয়ে নেবার ব্যাপার থাকে। সেইখানে কিন্তু আমরা এখানেও কিন্তু একটা পরিবর্তন দেখছি। গেল বছরে যেখানে 2,65,000 কোটি টাকা এডিপি ধরা হয়েছিল, এবারে আমরা এটি দেখছি যে 2,30,000 কোটি টাকা।
30,000 কোটি টাকা, অর্থাৎ এবারে প্রায় 35,000 কোটি টাকা কিন্তু ওই উন্নয়ন যে বাজেট কম ধরা উন্নয়ন যে হয়েছে। লক্ষ্যমাত্রা সেখানে কম ধরা হয়েছে। এবং যেটি সরকার শুরু থেকেই বলছিল যে যেই উন্নয়নটি না করলেই নয়, লোক দেখানো উন্নয়ন বা যেটিতে আসলে সুফল আসার থেকে বড় বড় উন্নয়ন দেখানো বড় ব্যাপার, সেইগুলো বাদ দিয়ে যেগুলো মানুষের একদম প্রয়োজনীয় সেগুলো কিন্তু করা হবে। এবং এখানে আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখলাম যে গেল বছরে থেকে এবারে 35,000 এই উন্নয়ন কোটি কম। লক্ষ্যমাত্রায় 35,000 টাকা কম দেখানো হয়েছে, 35,000 কোটি কোটি টাকা। টাকা। এবার আমরা একটু রাজস্ব লক্ষ্যমাত্রার দিকে যেতে চাই। জানেন যে এরই মধ্যে কিন্তু আন্দোলন চলছে, সরকার যে সংস্কার পদক্ষেপ হিসেবে এই রাজস্ব বিভাগকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। একটা নীতি বিভাগ করা হয়েছে আর একটা রাজস্ব আহরণ বিভাগ করা হয়েছে। এবং বাংলাদেশ যে একটা রিফরমেশন, অর্থাৎ একটা সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থনৈতিক উত্তরণের দিকে যাচ্ছে, তারই অংশ হিসেবে কিন্তু এই ব্যাপারগুলো করা হয়েছে। সেই জায়গায় এখানেও আমরা বাজেটেও কিন্তু সেইভাবে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো যে রাজস্ব লক্ষ্যমাত্রা এখানে যেটি আছে যে 5,60,000 কোটি টাকা এবারে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবং গেল বছরে 5,41,000 গেল বছরে ছিল যেটি 5,41,000 কোটি টাকা, এবং এবারে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা 19,000 কোটি টাকা কিন্তু বেড়েছে। বেশি নেওয়া হয়েছে, অর্থাৎ এবার কিন্তু বেশি রাজস্ব আয় করতে হবে। এবং যেটি আমরা দেখছি যে এনবিআর এর মাধ্যমে যে রাজস্ব সংগ্রহ, সেটি নিশ্চয়ই আমাদের এখানে দেখানো হচ্ছে যে এনবিআর এর মাধ্যমে রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা এখানে ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা। এটি কিন্তু আবার যেটি আমরা অনেক ক্ষেত্রে কম দেখছিলাম, এখানে কিন্তু আমরা একটু বেশি দেখছি। সেটা হলো যে এবার 19,000 কোটি টাকা কিন্তু রাজস্ব বোর্ডের মাধ্যমে এই সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু বেশি ধরা হয়েছে। এটি কিন্তু যে আইএমএফ সহ অর্থনৈতিক যে সংস্কার করা হচ্ছিল, যে এই ট্যাক্স জিডিপির যে রেশিও, সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে যে বাংলাদেশের আসলে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু বাড়ানো দরকার, রাজস্ব আহরণের পরিমাণ বাড়ানো দরকার। এবং এবার কিন্তু সেটি দেখানো হচ্ছে যে গেল বছর থেকে বাজেট কম ধরা হয়েছে, কিন্তু এবার এই রাজস্ব বা এনবিআর এর মাধ্যমে রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু 19,000 কোটি টাকা বেশি ধরানো হয়েছে। আমরা একটু অন্য দিকগুলো দেখি যেগুলো আমাদের হাতে আছে, এই তথ্যগুলো আমরা দর্শককে জানাতে পারি যে এনবিআর বহির্ভূত যেই আয় সেটিতে গেল বছরও যা লক্ষ্য ছিল এবারে কিন্তু তাই করা হয়েছে, এবং সেটি কিন্তু 61,000 কোটি টাকা। এবং বাজেট যে ঘাটতি, সেইখানে কিন্তু একটা বড় ধরনের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটি নিশ্চয়ই এখানে দেখানো হবে। সেটি হলো যে বাজেট ঘাটতি কিন্তু এবার কম ধরা হয়েছে। জানেন যে একটা দেশের আয় কতটা হবে, ব্যয় কতটা হবে, এইগুলো নিয়েই কিন্তু বাজেট। এবং প্রতি বছর এই যে মূল্যস্ফীতি বা বৈদেশিক ঋণ বা এই অভ্যন্তরীণ ঋণ, এই ব্যাপারগুলো কিন্তু বাজেট ঘাটতির কারণেই হয়ে থাকে। অর্থাৎ আমার আয় হচ্ছে না, কিন্তু আমার একটা খরচ করতে হবে, তাহলে আমার এই ঋণ এনে এই খরচগুলো করতে হবে, যেটিকে কিন্তু বাজেট ঘাটতি হিসেবে দেখায়। এটা ইন্টারেস্টিংলি হলো যে এবার আমরা দেখতে পাচ্ছি যে বাজেট ঘাটতি কিন্তু এবার কম ধরা হয়েছে, প্রায় 26,000 কোটি টাকা। আমি যদি সংখ্যাটা আপনাকে জানাই উজ্জ্বল, সেটা হলো যে এবার ঘাটতি ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। গেল বছরে এটি ছিল 2,56,000 কোটি টাকা। যেহেতু এবার ঘাটতি কম, সেহেতু ঋণ কিন্তু কম করতে হবে, যেটির প্রভাব কিন্তু আমরা পরবর্তী যে ডেটাগুলো আমাদের হাতে আছে সেটিতে আমরা দেখব যে ঘাটতি পূরণের জন্য সাধারণত দুই জায়গা থেকে ঋণ নেওয়া হয়, বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হয়, অভ্যন্তরীণ বা ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হয়। সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন আছে, এবং সেখানেও আরেকটা ইকুয়েশন আছে, সেটা হলো যে অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণ যত বেশি নেওয়া হবে তত বেশি প্রাইভেট খাত, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু ঋণ কম পাবে, অর্থাৎ এই প্রাইভেট সেক্টরের বিকাশ কম হবে, মূল্যস্ফীতি বাড়বে। সেখানে আমরা দেখছি যে দেশি উৎস থেকে এবার 40,000 কোটি টাকা কম ঋণ নেওয়া হবে, এবং ঘাটতি পূরণে বিদেশি উৎস থেকে বরং বেশি ঋণ করা হবে। এবং বিদেশি ঋণ কিন্তু অপেক্ষাকৃত সফট ঋণ, যেটি আসলে কম সুদ হার এবং দেশের উন্নয়নে ব্যাপক কাজে লাগে। এবং একবার সংক্ষিপ্ত করে হিসেবগুলো আজহার লিমন আপনার কাছেও রয়েছে, একেবারে সংক্ষিপ্ত করে যে টাকাগুলো রয়েছে সেগুলো আমরা একটু জানিয়ে দিতে চাই। যেমন ঘাটতি পূরণের কথা বলছিলেন, বেশি ধরেছে প্রায় 6,000 কোটি টাকা কম। দেশি উৎসর যদি হিসেব বলি, সেটিও এবার হচ্ছে কম ধরা হয়েছে 40,000 কোটি টাকা। এবং সব কিছু মিলিয়ে সংক্ষিপ্ত করে হচ্ছে বলেন দেশের
বেসরকারি এবং যে সরকারি ঋণগুলো সব মিলে হিসেবে হচ্ছে কি মনে হচ্ছে যে একবারে সংক্ষিপ্ত করে? যেটি হলো যে স্বাভাবিকভাবে যেটা আমরা মানে বলতে পারি যে যেটি শুরু থেকেই আমরা বলছিলাম যে একটা পরিবর্তিত সময়ে এই বাজেটটা করা হচ্ছে সামগ্রিকভাবে কয়েকটা লক্ষ্যমাত্রা কিন্তু এখানে নেওয়া হয়েছে। একটা হলো যে মূল্যস্ফীতি কমাইতে হবে, যেটি সরকার চাইছে, এবং একটা বাস্তব ভিত্তিক যাতে বাজেট হয়, যে প্রবৃদ্ধিটা আগে একটা পরিসংখ্যানগত করাপশন যেটাকে বলা হতো, পরিসংখ্যানগত দুর্নীতি, সেই জায়গা থেকে বের হয়ে এসে একটা বাস্তব প্রবৃদ্ধির ব্যাপারটা দেখানো, এবং এই যে অর্থনীতিতে একটা সততা নিয়ে আসা, একটা সমতা নিয়ে আসা, এর মাধ্যমে একটা অর্থনৈতিক উত্তরণ, এবং এখানে যাতে বিদেশি যারা তারা আসলে প্রতারিত না হয়, বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হয়, নতুন যারা ব্যবসা করতে চাইছে তারা প্রতারিত না হয়, এবং প্রতারিত না হয় এদেশের প্রান্তিক মানুষেরা যারা এই দেশের মালিক। এবং এ বিষয়ে আজকে দিনভর আমাদের নানা আয়োজন রয়েছে এবং অন্যান্য সহকর্মীরা এই বিষয়ে বাজেট পরবর্তী যে আলোচনা, যেই সব কিছু নিয়েও পরবর্তীতে আরও আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ আজলিমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে। এছাড়া সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার আদালতে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নিজামুদ্দিন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় মেজর সিনহার বোন শারমিন শেহরিন বাদী হয়ে হত্যা মামলা করেন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে সিনহার বোন দ্রুত রায় বাস্তবায়ন দেখতে চান। সবার সম্মিলিত প্রচেষ্টা, সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনও অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আইন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। বিকেল 4:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বৈঠকে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় 19 মে। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। কোরবানির 4 দিন বাকি থাকলেও ঢাকার 2 সিটির 21টি পশুর হাটের মধ্যে দক্ষিণ সিটিতে 3টি ও উত্তরে আরও 3টি হাটের এখনও ইজারাই দেয়া হয়নি। বৈরী আবহাওয়ার কারণে এখনও খুব একটা ক্রেতার দেখা নেই রাজধানীর হাটগুলোতে। তেজগাঁও পশুর হাট থেকে সার্বিক অবস্থা জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তাসফিয়া উখরোজ। উখরোজ, জানাবেন এখনও হাটের ইজারা প্রক্রিয়া শেষ না হবার কারণ কি, আর আজ হাটে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন, আর পশু বেচাকেনা শুরু হয়েছে কিনা? উজ্জ্বল, এই বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশনে মোট 21টি পশুর হাট বসার কথা রয়েছে, যার মধ্যে আমরা জানতে পেরেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 13টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি পশুর হাট বসবে। তবে ঈদের যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি আছে, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই 21টি পশুর হাটের মধ্যে কিন্তু মাত্র 9টি পশুর হাট ইজারা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। এবং আমি বর্তমানে যে পশুর হাটটিতে রয়েছি, অর্থাৎ রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পার্শ্ববর্তী যে
পশুর হাটটি রয়েছে সেখানের ইজারা কিন্তু দেওয়া হয়েছে জায়ান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে, এবং এই যে হাটটি রয়েছে সেটির ইজারা ধরা হয়েছে 2,17,00,000 টাকা। এছাড়া আপনি বলছিলেন যে ঈদের আর কয়েকদিন বাকি আছে, যে ক্রেতা উপস্থিতি কেমন। আসলে আমরা সকাল থেকে এই তেজগাঁও পশুর হাটে রয়েছি এবং আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত খুব একটা ক্রেতার আনাগোনা দেখা পড়েনি। এছাড়া আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা তাদের যে পশুগুলো রয়েছে সেগুলো কুরবানির উদ্দেশ্যে নিয়ে এসেছে যাতে ক্রেতারা কিনতে পারে, এবং তারা বলছিলেন যে যেহেতু বৈরী আবহাওয়া এবং ঈদের আরও বেশ কয়েকদিন সময় আছে, সেই সব কিছু মিলিয়ে কিন্তু এখনো ক্রেতার উপস্থিতি তারা পাচ্ছেন, এবং ক্রেতারা আসলে দেখা যাচ্ছে তারা এই হাটগুলোতে আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন এবং দাম দর করছেন, কিন্তু আসলে কেনার প্রতি আগ্রহ তাদের এখনো কম, এবং তারা বলছেন সময় যত যাবে তারা আশা করছেন হয়তো এই যে পশুগুলো রয়েছে সেগুলোর দাম কমবে এবং তারা তখন হয়তো কিনবে। এছাড়া ইজারার যে বিষয়টি রয়েছে, এখন পর্যন্ত এই 21টি পশুর হাট যে রয়েছে রাজধানীর, তার মধ্যে মাত্র 9টি পশুর হাটে কিন্তু ইজারা এখন পর্যন্ত দেওয়া হয়েছে, এবং সব মিলিয়ে আসলে ক্রেতার সংখ্যাও এখন খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না এই রাজধানীর পশুর হাটগুলোতে। তো এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে পশুর হাটের সার্বিক অবস্থার খবর। যুক্ত ছিলেন সহকর্মী তাসফিয়া খোঁজ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। অনেক স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকটি গ্রামের 45,000-এরও বেশি বাসিন্দা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন এখন আবহাওয়া পরিস্থিতির কি অবস্থা, আর উজানের ঢলের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বার্তা কি বলছে, আর যারা লোকালয়ে পানিবন্দী হয়ে পড়েছেন তাদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা শুরু হয়েছে কিনা? উজ্জ্বল, আমি রয়েছি এখন জকিগঞ্জ পৌরসভায়। আপনি জানেন যে সকাল থেকে আমরা এই জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যেমন সুলতানপুর সহ সদর ইউনিয়ন সহ কলাছড়া সহ আরও কয়েকটি ইউনিয়নে কিন্তু আমরা ঘুরেছি, এবং বেশ কয়েকটি গ্রামে কিন্তু আমরা দেখেছি যে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, এবং এটির মূল কারণ হচ্ছে যে বাঁধ উপছে, পানি কিন্তু ঢুকছে লোকালয়ে, এবং এর পাশাপাশি উজান থেকে ঢল ছিল, এবং গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত তো অন্যতম একটি কারণ। তো এই কারণে যে সকল মানুষ এখানে পানিবন্দী হয়েছেন, বিশেষ করে তো বলাই যায় যে এখানকার বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছেন, এবং বিশেষ করে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই পৌরসভা এলাকা কিন্তু গত কয়েক বছর পানিতে কোনোদিনই প্লাবিত হয়নি, পানি এই এলাকায় উঠেনি, কিন্তু আজকে আমরা যেমনটি দেখলাম যে এখানে এসেও এই পৌরসভাটিও কিন্তু এখন ডুবতে শুরু করেছে, অর্থাৎ শহর এলাকাও কিন্তু ডুবতে শুরু করেছে এই উপজেলার। তো মোটামুটি বলা যায় যে এই উপজেলা বেশ বিপদের মধ্য দিয়ে আছে। এবং আবহাওয়ার যে কথাটি আপনি জানতে চেয়েছিলেন, আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে, তবে উদ্ধার তৎপরতা নিয়ে যেটি বলছিলেন আপনি, পুরো জেলায় কিন্তু জেলা প্রশাসকের নেতৃত্বে 582টি আশ্রয়কেন্দ্র রয়েছে, এবং এই উপজেলায় মনিটরিং সেল রয়েছে এবং কন্ট্রোল রুম রয়েছে। তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং সেভাবেই কিন্তু কাজ চলছে। তবে মূল কথা হচ্ছে কিন্তু মানুষ খুব একটা ভালো নেই, কারণ পানি কিন্তু ইতোমধ্যে ঢুকতে শুরু করেছে। উজ্জ্বল, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া নদীর পানিতে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 3টি ইউনিয়নের অন্তত 18টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2000 মানুষ। সোমবার সকাল 9টা পর্যন্ত একদিনে হাওড়া নদের পানি 94 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে নদী রক্ষা বাঁধ। কয়েকদিনের টানা বৃষ্টিতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে, এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভারী বর্ষণে কক্সবাজার শহরসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের সংখ্যায় আছেন অন্তত 1 লাখ বাসিন্দা। এতে ঝুঁকিতে রয়েছেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গারাও। এছাড়া বান্দরবানের পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান থেকে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। প্রস্তুত করা হয়েছে 240টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। আজ দেশের 54তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এবং এ বিষয়ে বাজেটের কোন পণ্যের দাম বাড়ছে এবং বাড়বে কমবে সেগুলো আমরা এক নজরে একটু পর দেখে নিচ্ছি। বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে আর কোন পণ্যের দাম কমবে তা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী নাইমা বীরকে।
তো আপনাকে ধন্যবাদ। নাইমাবের বরাবরের মতোই বাজেটের আকার অনেক বড়, কিন্তু সবসময় যে বিষয়টা আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমবে, কোন পণ্যের দাম বাড়বে, সেই বিষয়গুলো জানবো। তো শুরুতেই জানতে চাই কোন পণ্যগুলোর দাম এবার কমতে পারে বা কমবে। উজ্জ্বল, কমবে তো সবসময় আমরা বলি, কমার আগে আমি একটু বাড়া দিয়ে শুরু করতে চাই, কারণ আগে একটু যেগুলো বাড়বে সেগুলো বলবার পরে স্বস্তির খবরটা একটু পরে দিতে চাই। প্রথমে একটু বলে নিতে চাই যে এবারের যে বাজেটটি হচ্ছে সেই বাজেটে স্থানীয় শিল্প খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কর ব্যবস্থাপনা একটা বড় রকমের পরিবর্তন আসছে। সুতরাং এটি একেবারে স্পষ্ট আগে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে একেবারে শুল্কের পরিবর্তন এবং পুনর্বিন্যাস হবে, এটি একেবারে আমরা আগে থেকে যতটুকু ধারণা পেয়েছি। প্রথমে যদি আমি আসতে চাই যে প্লাস্টিকজাত পণ্যের দাম বাড়বে। উজ্জ্বল, আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, এরপরে যখন আমরা দেখলাম যে বিভিন্ন রকমের পরিবেশ বান্ধব কর্মকাণ্ড তারা করেছে, যদি প্লাস্টিকের পণ্যের কথা বলি, বিশেষ করে প্লাস্টিকের ব্যাগের কথা বলি, সেগুলো তারা একেবারে কঠোরভাবে নজরদারি করেছে। বিশেষ করে আমরা শুরু করেছিল একেবারে সুপার শপগুলো দিয়ে শুরু হয়েছিল, এরপর হর্ন মুক্ত এলাকা বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়েছিল। সুতরাং এটি একটু বলতে চাই যে আমাদের বাসা বাড়িতে যে ব্যাপক রকমের প্লাস্টিকের ব্যবহার রয়েছে এবং কিচেন ওয়্যারের বিশেষ করে, এবং আরেকটি ব্যাপার একটু বলি, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ওয়ান টাইম গ্লাস। আমরা চা বা কফি খেতে সবসময় ওয়ান টাইমের যে গ্লাসগুলো ব্যবহার করি, বিশেষ করে টং দোকানে। উজ্জ্বল, এই সবগুলো পণ্যের কিন্তু দাম বাড়বে এবং বাড়বার সম্ভাবনা আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে এই পণ্যগুলোর উপরে 7.5% ভ্যাট আরোপ করা আছে। এটি কিন্তু প্রায় দ্বিগুণ বাড়বার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 15% এই ভ্যাট এখানে বাড়বার সম্ভাবনা রয়েছে। আরেকটি ব্যাপারে আসি উজ্জ্বল, ফ্রিজ এবং এসি। যদিও বিলাসবহুল পণ্য, এখন আর ফ্রিজ এবং এসিকে বলা হয় না, কারণ আপনার আমার সবার বাসাতে আসলে ফ্রিজ এবং এসি থাকে, একেবারে নিত্যপণ্য হয়ে গেছে। তারপরেও এই ফ্রিজ এবং এসিরও দাম বাড়বার একটা সম্ভাবনা রয়েছে, এটিও প্রায় দ্বিগুণের মতো, কারণ 7.5% এই মুহূর্তে এই পণ্য দুটির উপরে ভ্যাট রয়েছে, সেটি 15% হতে পারে, অর্থাৎ দ্বিগুণ বাড়তে পারে। উজ্জ্বল, যারা নতুন আসলে ঘর সাজাতে চাচ্ছে তাদের জন্য কিন্তু দুঃসংবাদ, কারণ যে পণ্যগুলোর কথা এতক্ষণ বললাম সবগুলোই কিন্তু ঘর সাজানোর, বিশেষ করে যদি বলি প্লাস্টিকের পণ্য এবং ফ্রিজ এসি। এবার একটু আসি উজ্জ্বল মোবাইল ফোনের ব্যাপারে। আপনি নিশ্চয়ই জানেন যে এখন মোবাইল ফোন ছাড়া আসলে একটা মুহূর্ত আমরা চলতে পারি না। এই মোবাইল ফোন যারা ব্যবহার করি তাদের জন্য দুঃসংবাদ বলাই যায় যে এখানেও একটা ভ্যাট আরোপ হবার কথা রয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি 2 থেকে 2.5% ভ্যাট। তবে এখানে একটু বলে রাখতে চাই যে দেশীয় যে মোবাইল ফোনগুলো উৎপাদন হয়, যেমন আমাদের দেশে এই মুহূর্তে যে দেশীয় প্রোডাকশন হয় মোবাইলের বা অ্যাসেম্বল হয়, সেই জায়গাগুলোতে কিন্তু এই মোবাইল ফোনের দাম বাড়বার যে ব্যাপারটি 2 থেকে 2.5% উৎপাদনের ক্ষেত্রে, এবং এটি ক্যাটাগরি ভেদে, অর্থাৎ সুতরাং বুঝতে পারছেন যে মডেল অনুযায়ী কিন্তু এটি নারীদের জন্য মনে হয় একটু অস্বস্তির খবর রয়েছে তার পরের পণ্য। উজ্জ্বল, এবার একটু বলতে চাই যে যারা আসলে সাজগোজ পছন্দ করেন তাদের জন্য একটু মানে একটা খারাপ খবর বলাই যায় যে বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে যে প্রসাধনীর দোকানগুলো আমরা যেখানে দেখি ব্যাপক রকমের বিদেশি লিপস্টিক এবং ফেস ওয়াশ, বিদেশি যে প্রসাধনী সামগ্রী সেগুলো কিন্তু পাওয়া যায় এবং নারীদের মধ্যে ব্যাপক রকমের সেটি জনপ্রিয়। তবে তাদের জন্য যদি বলে রাখি তাহলে এটি প্রায় দ্বিগুণ বাড়িয়ে $40 করা হচ্ছে এই পণ্যগুলোতে। সিগারেটের কথা যদি বলি, প্রতি বছরই সিগারেটের দাম বাড়ে, এবারও কিন্তু তাই সিগারেটের যে পেপার যেটি আমদানি করতে হয় সেটিরও আমদানি পর্যায়ে ভ্যাট বাড়বে এবং সেটি 150% বর্তমানে রয়েছে, যেটি দ্বিগুণ বেড়ে যাবে 300%। সুতরাং একেবারে বাজারে সিগারেটের দামের উপর এটার প্রভাব পড়বে এটি বলা যায়। এবং আরেকটি তথ্য বলে আমি দাম কমায় যেতে চাই, উড়োজাহাজের আমদানি। উজ্জ্বল, বাংলাদেশে এই মুহূর্তে হেলিকপ্টারের ব্যবসা বা হেলিকপ্টার যে রেন্ট দেওয়া হয়, ভাড়ায় চলে, এটি কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে। সেই জায়গা থেকে বাংলাদেশে যে 40টির মতো হেলিকপ্টার এখন রয়েছে, 10টি কোম্পানি এই হেলিকপ্টারগুলো অপারেট করে। সুতরাং এবার নতুন করে যখন আমদানি করতে হবে হেলিকপ্টার, তখন কিন্তু সেখানে প্রায় 10% আমদানি শুল্ক দিতে হবে। সুতরাং হেলিকপ্টার আমদানির যে খরচ সেটি কিন্তু বেড়ে যাবে এবং তার প্রভাব কিন্তু পড়বে। আপনি যদি হেলিকপ্টারে ভ্রমণ করতে চান, হেলিকপ্টারের টিকিটের দাম বা ভাড়া কিন্তু বেড়ে যাবে। উজ্জ্বল, এবার আপনি প্রথমে যেটি বলছিলেন সেখানে আসি, অর্থাৎ কোন পণ্যের দাম কমবে। এতক্ষণ তো একটু মানে একটু কষ্ট দিলাম আমাদের দর্শকদের, এবার একটু স্বস্তির খবর দিতে চাই। উজ্জ্বল, আপনি কিছু যোগ করতে চান আমার সাথে? এবং এ বিষয়ে আরও জানবো, বাজেট নিয়েও আজকে আমাদের সহকর্মীরা আমাদের অপর স্টুডিওতেও রয়েছেন এবং বাজেটের যত আদ্যপান্ত আছে সেই বিষয়গুলো আমরা আসবো। এবং আপনাকে জানাচ্ছিলেন কোন পণ্যের দাম কমবে এবং বাড়বে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।